নিঃসন্দেহে ম্যান্ডেটের কথা যদি আমরা বলি, সাংবিধানিক শাসন ব্যবস্থায় আমরা জানি যে পার্লামেন্টকে সার্বভৌম বলা হয়, কারণ এটার নাম হলো আইনসভা। আমি আইনের জটিল মার পেছে না গিয়ে দর্শকদের বোঝার জন্য যদি সহজ করে বলি যে আমরা সংবিধানকে আইনসভা বলি কেন, এটার এমন এক ধরনের ম্যান্ডেট রয়েছে যে সে চাইলে পরে মেজরিটির ভোটে এমন আইন বানাতে পারে যে আইন রাষ্ট্রের উপর কর্তৃত্ব করবে। তাহলে কত বড় ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে। আমরা অনেক সময় যারা সংবিধান পড়ি আমরা সংবিধানের ওজন বুঝতে পারি না, আবার আমরা যারা অনেক সময় এমপি হই আমরা পার্লামেন্টের ওজনটাও বুঝতে পারি না, এবং এই কারণে অনেক সময় অনেক স্বৈর শাসকরা পার্লামেন্টের উপরে ছড়ি ঘুরিয়েছে, রাবার স্ট্যাম্প পার্লামেন্ট বলা, রাবার স্ট্যাম্প পার্লামেন্ট বলেছে। আমরা এমনটাও দেখেছি যে সংসদীয় গণতন্ত্রকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে এবং বলা হয়েছে যে আনসিভিলাইজড। এরকম অনেক কথা কিন্তু পার্লামেন্টকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন সময় বিভিন্ন স্বৈর শাসক বলেছে। আমাদের দেশ একটা ইউনিক অবস্থার মধ্য দিয়েই কিন্তু জুলাই অভ্যুত্থানটি পার করেছে, এবং অভ্যুত্থানের পরে এমন অনেক কিছুই ঘটেছে যেটাকে আমরা ডক্ট্রিন অফ নেসেসিটির ফতোয়া দিয়ে উতরে যাওয়ার চেষ্টা করেছি, যে না এখানে যেহেতু কিছু বলা নাই এটা ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি কোনো সীমাহীন ব্যাপার না, এটা হ্রাস একসময় টেনে ধরতে হয়। আমরা যদি একেবারে একাডেমিক্যালি যদি আমরা সংবিধানের ভেতরে যাই তাহলে আমাদেরকে বলতে হবে যে গণভোটটি হয়ে গিয়েছে, সেটি আমাদের সংবিধান তখন অনুমোদন করেনি। আবার তখন আমরা সেই সংবিধানকে ছুঁড়েও ফেলে দেইনি, সেই সংবিধানকেও আমরা বহাল রেখেছি। ওই সংবিধান মেনেই ইন্টারিম শপথ নিয়েছে, ওই সংবিধান মেনেই মিস্টার শাহাবুদ্দিন চপ্পুকে রাষ্ট্রপতি রেখে দেওয়া হয়েছে, এবং ওই সংবিধান মেনেই আবার বলা হচ্ছে গণভোটও নাকি হয়েছে, ওয়ারেস গণভোট সংবিধানে নাই। এইরকম একটা সাংবিধানিক সংকটময় অবস্থার মধ্যে আমি বলবো যে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি অত্যন্ত কৃতিত্বের সাথে সেই সাংবিধানিক ফাঁদের মধ্যে পা না দিয়ে একটা বিপুল মেজরিটি নিয়ে পার্লামেন্টে গিয়েছে। ফলে পলিটিক্যাল দক্ষতায় বিএনপিকে তো এই জায়গায় আমাকে ক্রেডিট দিতেই হয়, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে অন্য জায়গায়। বিএনপি এই সংকটকালীন সময় উত্তরণে সফল হলো, এবং জামাতের মতো একটি স্বাধীনতা বিরোধী যারা এই রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বাস করে না সেই রকম একটি দলকে সাথে নিয়ে যখন পার্লামেন্টে বিএনপি গেল, বিএনপির বোঝা উচিত ছিল তার খেলার সাথী কারা। এবারের পার্লামেন্টে অর্থাৎ বিএনপি যখন পার্লামেন্টে গেল, সাথে নিয়ে গেল মানে কি আমি বুঝি, সাথী মানে পার্লামেন্টে তো তারা কলিগ। না কনোটেশনটা বুঝতে হবে। কনোটেশনটা হলো এই যে পার্লামেন্টে যখন তারা গেল তারা সরকারি দল হিসেবে গেল, কিন্তু বিরোধী দল হিসেবে কাদেরকে পেল? এমন একটি দলকে পেল যারা এই রাষ্ট্রটাকেই বিশ্বাস করে না এবং রাষ্ট্রকে বিশ্বাসের অভিনয় করে। কিন্তু আমরা পদে পদে যেটি দেখছি, যারা বরাবরের মতো এই সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলেছে, আউট অ্যান্ড আউট, অর্থাৎ 0 থেকে শুরু করে 100 পর্যন্ত সব ছুঁড়ে ফেলার কথা বলেছে, অর্থাৎ গোটা সংবিধানটারই পুনর্লিখন। এই ধরনের একটা ন্যারেটিভ তাদের দিক থেকে, তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক সেই জায়গা থেকে তারা নানাভাবে বাজারজাত করার চেষ্টা করেছে। বিএনপি অত্যন্ত সফলতার সাথে সংবিধানকে সমুন্নত রেখেছে, এইটুকু ক্রেডিট তাদেরকে দিতে হবে। কিন্তু যারা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছে, যারা সংবিধানকে পুড়িয়ে ফেলতে চেয়েছে, সেই জায়গায় যে রাজনৈতিক লড়াই, পার্লামেন্টের ভেতরে যে রাজনৈতিক লড়াই, সেই লড়াইটি বিএনপি যথাযথভাবে করতে পারেনি বলেই কিন্তু এখনো অনেক ইস্যু অসমাপ্ত রয়ে গিয়েছে। অর্থাৎ যখন কথা হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি বেশি করে বাজেট অধিবেশনে বাজেট নিয়ে, যে একটা ভঙ্গুর অর্থনীতি, যেটা অর্থমন্ত্রী বলছেন যে আমাদের দেশের অর্থনীতিটাকে আবার ঠিক জায়গায় আনতে 2 বছর লাগবে, কম 4 বছর বলেছে, মানে 2 বছর করে 2 ধাপে 4 বছর। এরকম একটি অবস্থায় যখন অর্থনীতি, তখন অভ্যুত্থানে যে যুবকদের দাবি ছিল যে কর্মসংস্থান, দেশে আরো বিপুল বিদেশি বিনিয়োগ, একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, সে আলোচনাটাকে বারবার নস্যাৎ করার জন্য
আমরা দেখেছি জুলাই সনদের অমীমাংসিত কিছু বিতর্ক যেটা প্রায়োরিটিতে হয়তো পরে থাকবে সেটাকে সামনে নিয়ে এসেছে।